বিসমিল্লাহির রহমানির রহিম। বাফার দ্রবণের পিএইচ গণনা। আজকে আমরা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করব এবং ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করব। অম্লীয় বাফার দ্রবণের পিএইচের জন্য আমাদের অম্লীয় বাফার দ্রবণ তৈরি করা লাগবে। আর অম্লীয় বাফার দ্রবণের জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ যেটা সোডিয়াম অ্যাসিটেট নিব। অ্যাসিটিক অ্যাসিড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটি আংশিক আয়নিত হয়, অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এবং সোডিয়াম অ্যাসিটেট সবল তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অ্যাসিটিক আয়ন এবং সোডিয়াম আয়ন তৈরি করে। এখন অ্যাসিটিক অ্যাসিডের জন্য ভরকের সূত্র অনুযায়ী এর বিয়োজন ধ্রুবক কে এ যদি আমরা বের করি তাহলে সেটা হবে অ্যাসিটিক আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ভাগ অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা। এখন যেহেতু আমরা অ্যাসিডের বা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করব, সেহেতু আমার এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে আলাদা করা প্রয়োজন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে আমাকে বের করতে হবে। এজন্য আমি যদি একটু পক্ষান্তর করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাবো বিয়োজন ধ্রুবক কে গুণ অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা ভাগ অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা। এখন অ্যাসিটিক অ্যাসিড যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ফলে এটার ঘনমাত্রা অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা আদি ঘনমাত্রা সমান থাকবে। আর অ্যাসিটেট আয়ন সেটা তৈরি হয় সোডিয়াম অ্যাসিটেট থেকে। আমরা যদি এদিকে লক্ষ্য করি, 1 মোল সোডিয়াম অ্যাসিটেট আয়নিত হয়ে 1 মোল অ্যাসিটেট আয়ন এবং 1 মোল সোডিয়াম আয়ন তৈরি হয়। তো যেহেতু সোডিয়াম অ্যাসিটেটের ঘনমাত্রা আর অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা এখানে সমান থাকবে, সেহেতু আমরা অ্যাসিডের ঘনমাত্রার পরিবর্তে অ্যাসিডের ঘনমাত্রা আমরা নিতে পারি এবং অ্যাসিটেট আয়নের ঘনমাত্রার পরিবর্তে লবণের ঘনমাত্রা নিতে পারি। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা যদি লগ নিই তাহলে লগ অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু লগ অফ কে প্লাস লগ অফ অ্যাসিডের ঘনমাত্রা ভাগ লবণের ঘনমাত্রা। এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে উভয় পক্ষে লগ নেওয়ার ফলে মাঝখানে এখানে প্লাস কিভাবে আসলো। আমরা জানি যদি লগের সাথে যদি গুণের সম্পর্ক থাকে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক গুণ অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট যদি হয়, তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে যে জিনিসটা লিখতে পারবো লগ কে। এদিকে যেহেতু গুণের সম্পর্ক আছে, তো আমরা জানি গুণের পরিবর্তে আমরা লগ যখন এক্সপ্লেন করব তাহলে প্লাস লগ অফ অ্যাসিড ভাগ লবণ লিখতে পারবো। আচ্ছা, উভয় পাশে যদি আমরা মাইনাস নিই তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন সমান মাইনাস লগ অফ কে। এক্ষেত্রে এই যে চিহ্নটা এখানেও মাইনাস হবে, তো আমি এক লাইন কমায়া এটাকে লিখলাম প্লাস, কারণ এখানে মাইনাসের পরিবর্তে যদি আমি প্লাস লিখি তাহলে লগের যে ভগ্নাংশটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সল্ট নিচে ছিল, এখন সল্ট উপরে চলে আসবে, এদিকে অ্যাসিড উপরে ছিল, এখন আমার অ্যাসিড চলে আসবে নিচে। সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো পরবর্তী লাইনে যে লগ অফ হাইড্রোজেন আয়নের পরিবর্তে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের পরিবর্তে আমরা লিখতে পারবো পিএইচ, যেটা আমরা জানি, এবং মাইনাস লগ অফ কে এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি কে এ। তাহলে প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ভাগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন। এটি হচ্ছে অ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ।
এখন আমরা হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের কয়েকটা বিকল্প রূপ দেখব। আচ্ছা, হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ সেটা আমরা একটু আগে প্রুভ করলাম যে পিএইচ ইজ ইকুয়াল টু পি কে প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু এক্সপ্লেন করি, অ্যাসিডের মোল সংখ্যাকে যদি আমরা এন এ দ্বারা প্রকাশ করি এবং লবণের মোল সংখ্যাকে যদি আমরা এন বি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি ঘনমাত্রাটাকে যদি আমরা একটু খেয়াল করি, ঘনমাত্রা সমান কি? ঘনমাত্রা সি ইজ ইকুয়াল টু এন বাই ভি, এটা আমরা লিখতে পারি। এখানে এন হচ্ছে মোল সংখ্যা, বি হচ্ছে আয়তন। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা ভাগ অ্যাসিডের আয়তন যদি আমরা লিখি, তাহলে অ্যাসিডের মোল সংখ্যাকে এন এ দ্বারা লিখতে পারি আর আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। আবার লবণের মোল সংখ্যাকে এন বি দ্বারা প্রকাশ করতে পারি আর লবণের আয়তনকে, মানে ওটা যে দ্রবণে নেওয়া হলো ওই দ্রবণের যে আয়তন, সেটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে এন বি বাই ভি লিখতে পারি। এখন তাহলে দুইটার ক্ষেত্রেই আয়তন ভি কেন হলো? এটার মেইন যে ব্যাপারটা সেটা আমরা যদি মনে করি যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে অ্যাসিড নেওয়া হলো 100 ml ক্ষার বা লবণ বা লবণের যে পাত্র নেওয়া হলো 120 ml। যখন এই দুইটাকে আমরা একসাথে মিশ্রিত করব তখন মিশ্রণের মোট আয়তন হয়ে যাবে 220 ml। এই 220 ml এর ক্ষেত্রে তখন অ্যাসিডেরও মোট আয়তন তখন হয়ে যাচ্ছে 220 ml এবং লবণেরও মোট আয়তনটা হয়ে যাচ্ছে 220 ml। ফলে ওই যে অ্যাসিড এবং লবণের যে মিশ্রণ, ওই মিশ্রণের যে পাত্রের এখন আয়তন বা ওই মিশ্রণের টোটাল আয়তন এখন 220। এটাকে আমরা যদি ভি লিখি তাহলে এটা অ্যাসিডের ক্ষেত্রেও একই থাকতেছে এবং ক্ষারের ক্ষেত্রেও একই থাকতেছে, যদিও অ্যাসিড এবং লবণের মিশ্রণের আগে তাদের আয়তন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মিশ্রণের পরে তাদের মোট আয়তন একই হয়ে যায়। এজন্য আমরা লবণের বা সল্টের ঘনমাত্রাটাকে এন বি বাই ভি লিখতে পারি এবং অ্যাসিডের ঘনমাত্রাটাকে এন এ বাই ভি লিখতে পারি। যেহেতু দুইটারই আয়তন সমান ভি, তাহলে বি যদি আমরা কেটে দিই তাহলে আমরা যে জিনিসটা থাকতেছে এখানে বি ভাগ এন এ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পি কে প্লাস লগ অফ এন বি ভাগ এন এ। বা এখানে আমরা যদি এটাকে আর একটু বলি, এটা হচ্ছে লবণের মোল সংখ্যা ভাগ এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এটি হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের অন্য আরেকটা নতুন রূপ। আচ্ছা, পিএইচ ইজ ইকুয়াল টু পি কে প্লাস লগ, এখন আমরা জানি মোল সংখ্যা সমান, যদি আমাদের মোল সংখ্যাকে একটু এক্সপ্লেন করার জন্য মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম লিখতে পারি। এটা কি? ডব্লিউ হচ্ছে যে কোনো পরিমাণ। যদি অ্যাসিড নিই তাহলে অ্যাসিড কতটুকু নিলাম তার ভরকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, এবং যে অ্যাসিড নিব ওই অ্যাসিডের আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি বা মোলার ভর। তাহলে গৃহীত অ্যাসিডের ভর ডব্লিউ এবং ওই অ্যাসিডের মোলার ভর এম। এটাকে যদি আমরা এই জায়গায় রিপ্লেস করি মোল সংখ্যার পরিবর্তে, তাহলে লবণের মোল সংখ্যা সমান লবণের গৃহীত ভর ভাগ লবণের মোলার ভর। আর অ্যাসিডের মোল সংখ্যার পরিবর্তে আমরা লিখতে পারি গৃহীত অ্যাসিডের ভর ভাগ গৃহীত অ্যাসিডের মোলার ভর। এটাও হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের অন্য আরেকটা রূপ। তাহলে সমীকরণ 1 যেটা আমরা একটু আগেই দেখলাম, সমীকরণ 2 এবং সমীকরণ 3,
এই সবগুলোকেই একত্রে হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ বলা হয়। আমরা যদি সবগুলা সমীকরণকে একসাথে প্রকাশ করি তাহলে যেটা পাবো পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণের ঘনমাত্রা ভাগ অ্যাসিডের ঘনমাত্রা। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ লবণের মোল সংখ্যা ভাগ অ্যাসিডের মোল সংখ্যা, বা পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ ডব্লিউবি বাই এম এ ডব্লিউএ বাই এমবি। এটা আমরা এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজাই তাহলে আমরা এটা পাবো ডব্লিউবি বাই এম এ ডব্লিউএ বাই এমবি, যেখানে ডব্লিউবি হচ্ছে অ্যাসিডের গৃহীত ভর, ডব্লিউবি হচ্ছে ক্ষারের গৃহীত লবণের গৃহীত ভর, ডব্লিউএ হচ্ছে অ্যাসিডের গৃহীত ভর, এমবি হচ্ছে লবণের আণবিক ভর, এমএ হচ্ছে অ্যাসিডের আণবিক ভর। এখন আমরা পিএইচ গণনা করব। ক্ষারীয় বাফার দ্রবণের জন্য পিএইচ গণনা। ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণ নিব। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাই হবে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে এটার পিএইচ গণনা করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, অ্যামোনিয়াম ক্লোরাইড এটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটি দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। সম্পূর্ণরূপে আয়নিত হওয়ার কারণে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটি একটি দুর্বল ক্ষার বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটি দ্রবণে আংশিক আয়নিত হবে হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে। আমরা ভরকিয়ার সূত্র মতে এই দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি এর মান যদি আমরা বের করি তাহলে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ভাগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা। এখন যেহেতু আমরা ক্ষারের পিএইচ বের করব তাহলে আমার ক্ষারের বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটাকে আলাদা করতে হবে। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটাকে আলাদা করার জন্য এটা আমরা যদি পক্ষান্তর করি আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। এখানে ক্ষারের বিয়োজন ধ্রুবক গুণ ক্ষারের ঘনমাত্রা ভাগ অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা। এখানে যদি আমরা একটু খেয়াল করি, যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটি একটি দুর্বল ক্ষার এবং এটা আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটার বিয়োজন আরও হ্রাস পাবে, ফলে এই ক্ষারের বিয়োজিত ঘনমাত্রা এবং আদি ঘনমাত্রা সমান থাকবে, ফলে আমরা এটাকে ক্ষার হিসেবে লিখতে পারবো। আর অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা, যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে বা 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড যদি বিয়োজিত হয় 1 মোল অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে এবং 1 মোল ক্লোরাইড আয়ন তৈরি করবে, ফলে ক্লোরাইড আয়নের বা অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা সমানই থাকে, ফলে আমরা এখানে অ্যামোনিয়াম আয়নের যে ঘনমাত্রা এই ঘনমাত্রাটা আর লবণের ঘনমাত্রা আমরা সেম বলতে পারবো। তাহলে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রার পরিবর্তে আমরা লবণের ঘনমাত্রা লিখতে পারি, আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা ক্ষার তার ঘনমাত্রা ক্ষারের ঘনমাত্রা হিসাবে লিখলাম। এখন উভয় পক্ষে যদি আমরা লগ নিই, উভয় পক্ষে লগ নিলে তাহলে আমার যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে লগ হাইড্রোক্সাইড আয়ন এর ঘনমাত্রা সমান লগ কেবি। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে সেহেতু এখানে আমরা যদি লগ নিই তাহলে গুণের পরিবর্তে আমাদের যোগ লিখতে হবে, তাহলে লগ কেবি প্লাস লগ ক্ষারের ঘনমাত্রা ভাগ লবণের ঘনমাত্রা। উভয় পাশে যদি আমরা মাইনাস নিই বা তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ আয়নের ঘনমাত্রা বা লগ ওএইচ আয়ন, আর এখানে মাইনাস লগ কেবি
আর এখানে মাইনাস থাকার মাইনাস চিহ্ন হবে, কিন্তু আমি যদি মাইনাস চিহ্নের পরিবর্তে প্লাস চিহ্ন দিই তাহলে এখানে লগের যে ইয়েটা আছে, ভগ্নাংশটা আছে, তাহলে ভগ্নাংশের লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে লব। সেই ক্ষেত্রে লবণ এখানে নিচে ছিল, তাহলে লবণ উপরে লবণের ঘনমাত্রা উপরে চলে আসবে আর ক্ষারের ঘনমাত্রাটা নিচে চলে আসবে। আমরা আবার যদি ক্লিয়ারলি বলি যে পি অফ ও এইচ ইজ ইকুয়াল টু পি অফ কে প্লাস লগ লবণের ঘনমাত্রা ভাগ ক্ষারের ঘনমাত্রা, এটা দ্বারা আমরা পিওএইচ বের করতে পারবো। তা আমরা যে জিনিসটা জানি যে পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ, এটা এটা কীভাবে পেলাম? এটা আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, বা পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস পিওএইচ। তো এটার কারণে আমরা পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ লিখতে পারি। আর এখানে পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস এই পিওএইচ এর পরিবর্তে এই মানটা যদি আমরা বসাই তাহলে পি কে বি, এখানে যেহেতু আগে একটা মাইনাস আছে, মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ লবণের ঘনমাত্রা ভাগ ক্ষারের ঘনমাত্রা। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি কে বি প্লাস, এখানে মাইনাসের পরিবর্তে যদি আমরা প্লাস দিই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে লগ, এখানে ক্ষার নিচে ছিল মাইনাসের কারণে যদি আমি প্লাস দিই তাহলে এটা উপরে চলে আসবে ক্ষারটা, আর লবণটা উপরে, লবণের ঘনমাত্রা উপরে ছিল সেটা নিচে চলে আসবে। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পি কে বি প্লাস লগ ক্ষারের ঘনমাত্রা ভাগ লবণের ঘনমাত্রা। এখন আরেকবার যদি এটাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করি তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু 14 এর পরিবর্তে আমরা পি কে ডব্লিউ লিখতে পারি। তাহলে পি কে ডব্লিউ মাইনাস পি কে বি প্লাস লগ লবণের ঘনমাত্রা লগ ক্ষারের ঘনমাত্রা ভাগ লবণের ঘনমাত্রা। তাহলে এই জিনিসটা কীভাবে আসলো এটাকে আমরা যদি একটু দেখি। pH plus POH is equal to 14. আমরা এই সমীকরণটা তো সবাই জানি, এটা কই থেকে আসলো? এটা আসছে পানির আয়নিক গুণফল থেকে। পানির আয়নিক গুণফল থেকে আমরা যেটা পাই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সেটা সমান পানির আয়নিক গুণফল, যেটা কে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 10⁻⁻14। এখন উভয় পাশে যদি মাইনাস লগ নেই তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান মাইনাস লগ কে ডব্লিউ সমান মাইনাস লগ 10⁻⁻14। এটাকে আমরা যদি এই অংশটুকুন যদি আমরা আলাদা করি তাহলে যে জিনিসটা পাই মাইনাস লগ কে ডব্লিউ সমান এদিকে মাইনাস লগ 10⁻⁻14, বা মাইনাস লগ কে ডব্লিউ, সেটাকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটাকে লিখতে পারি পি অফ কে ডব্লিউ সমান, এখানে আমরা লগের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে পারি 14, কারণ 10 ভিত্তিক লগারিদমের ক্ষেত্রে এখানে 10 এর পাওয়ার যেটা থাকবে সেটা সহগ হিসাবে চলে আসবে। তো সহগ হিসাবে যদি চলে আসে এখানে আগে থেকে একটা মাইনাস আছে, আর এখানকার 14 আগে আরেকটা মাইনাস, এই দুই মাইনাসের মিলে প্লাস 14 হয়ে গেল, আর লগ 10 এর মান হচ্ছে 1। তো সেটাকে আমরা কত লিখতে পারি? 14 লিখতে পারি। তো এখান থেকে আমরা ক্লিয়ার যে
পি ডব্লিউ সমান 14। তাহলে আশা করি 14 পরিবর্তে পি অফ কে ডব্লিউ কীভাবে পাইলাম সেটা ক্লিয়ার।